আমার প্রিয় লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজও আপনাদের সামনে একটা নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি হলো পরীর দিঘি। এই গল্পটি আমাদের কাছে পাঠিয়েছেন খুলনা থেকে মিঠুন ভাই। মিঠুন ভাইকে অনেক ধন্যবাদ এত সুন্দর গল্প আমাদের কাছে পাঠানোর জন্য। চলুন গল্পে যাওয়া যাক। আমি ছোটবেলা থেকে শুনে আসছি যে আমাদের ওখানে একটি বিশাল দিঘি আছে। সাইড দিয়ে রাস্তার সাইডে বিশাল বড় দিঘি। ওই দিঘে এক সাইডে বিশাল শুনশান জঙ্গল। আমি ছোটবেলা থেকে দাদা দাদিদের কাছে শুনে আসছি যে ওখানে নাকি পূর্ণিমা রাতে পরী দেখা যায়। পরীরা ওখানে আসে গভীর রাতে, তারা এসে ওখানে খেলাধুলো করে, ওখানে আসে গোসল করে। আমি ছোটবেলা থেকে শুনছি। আমার ভিতরে এইগুলো শুনতে শুনতে এক সময় অনেক কৌতূহল হয়ে যায় যে আমি ওই পরীগুলো দেখব। তখন আমি ছোট ছিলাম, আসলে সেটা সম্ভব ছিল না, কারণ আমি অনেক ছোট। তখন যদি আমি যাই তাহলে তো আমি ভয় পাবো, এজন্য আমি কখনো যেতাম না। আলহামদুলিল্লাহ, আজ আমার বয়স 21 বছর। আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি। আমি এই ঘটনাটি ছোটবেলা থেকে শুনছি। এখন আমি এই ঘটনাটি বাস্তবায়ন করার জন্য, আমি এই যে জিনিসটা দেখার জন্য, পরী দেখার জন্য আমি অনেকটা মরিয়া হয়ে যাই যে আমি পরী দেখবই। একদিন আমার বন্ধুকে নিয়ে বন্ধুর সাথে বলছিলাম যে, বন্ধু, আমি ছোটবেলার থেকে শুনি, তুইও তো শুনছিস যে ওই দিঘে নাকি পরী আসে। তো ও বলছিল যে হ্যাঁ, আমিও শুনছি, ছোটবেলা থেকে আমার দাদির কাছে গল্প শুনছি যে ওখানে নাকি পূর্ণিমা রাতে পরীরা ওখানে আসে গভীর রাতে। তা আমি আমার বন্ধুকে বলছিলাম যে, বন্ধু চল আমরা দুজন গভীর রাতে, পূর্ণিমা তো সামনের সপ্তাহে তো পূর্ণিমা, তা আমরা পূর্ণিমা রাতে আমরা যাব ওখানে যে পরী দেখতে, যে আসলে ঘটনাটা কি সত্যি কি মিথ্যা, আমরা ঘটনাটি দেখব। আমার বন্ধু রাজি হলো না। সে অনেকটা ভীত কোয়ালিটির, যে অনেকটা ভয় পায়, যে এগুলো সে নিতে পারবে না এরকম। সে বলছে, না না দোস্ত, আমি যাব না, আমি অনেক ভয় পাই, আমি এগুলো দেখব না, তুই আমাকে জোর করিস না। অনেক জোরাজোরে পরে সে রাজি হলো না। আমি সিদ্ধান্ত নিলাম যে আমি নিজেই যাব, যে দেখব আসলে পরী আসে কিনা। যে কথা সেই কাজ। পূর্ণিমা রাত আসলো। ঠিক রাত 12টার দিকে আমি বাসার থেকে বাইর হলাম। বাইর হওয়ার পরে আমার বাসা থেকে বেশ খানিক দূর, আনুমানিক 10 থেকে 15 মিনিট হেঁটে গেলে আর কি দিঘিটা পড়ে। তারপরে আমি ওই দিঘিতে এত সুন্দর শাপলা ফুটে থাকে, আসলে না দেখলে, যখন চাঁদনি রাত পড়ে তখন ঝিকমিক ঝিকমিক আলো, মনে করেন এত সুন্দর লাগে বলার বাহিরে। তো আমি সিদ্ধান্ত নিলাম আমি ওখানে যাব। তারপরে আমি গেলাম। রাত 12টার দিকে আমি রওনা হলাম যে ওখানে আমি যাব, যাই আছে আমার কপালে, যা হবে। আমি ছোটবেলা থেকে শুনছি, আমার ছোটবেলা থেকে অনেক ইচ্ছা যে আমি পরী দেখব। তারপরে যাওয়ার পরে তখন চাঁদনি রাত, আকাশে চাঁদ ঝলমল করছে। আমি যখন ওখানে পৌঁছানোর আগ মুহূর্তে, আনুমানিক 100 হাত দূরে হবে, আমি দেখতে পেলাম ওখানে যেন আলোর ঝিকমিক ঝিকমিক করছে পুকুরে, ওই যে দিঘিতে আলোর ঝিকমিক করছে। তারপরে আমার একটু ভয় পানা লাগলো যে আসলে কি এটা কি সত্য,
আমি কি ওখানে যাব? আমার মনের সাথে আমি প্রশ্ন করছি যে আমি কি যাব না আমি ফিরে যাব। তারপরে আমি আমার মনটাকে বোঝানোর পরে তারপরে বললাম যে না, আসছি যখন আমি ওটা দেখেই যাব। কথাটা বলার পরে মনে মনে বলছি এগুলো বলার পরে আমি আস্তে আস্তে অগ্রসর হলাম। হওয়ার পরে দেখি অনেকগুলো, আনুমানিক ৬-৭ জন হইব পরী। ওখানে ওরা শাপলা ফুল নিয়ে খেলা করছে, আর চতুর্থ সাইডে মাঝখানে একটি মেয়ে আছে। মেয়েটা অনেক সুন্দর, আমার লাইফে এত সুন্দর মেয়ে আমি কখনো দেখিনি। তা আসলে এই গল্পের শুনি যে পরীরা নাকি অনেক সুন্দর, হ্যাঁ অনেক সুন্দর হয়, যে মানুষের দুনিয়ায় মানুষের চাইতে পরীরা নাকি অনেক সুন্দর হয়। এই কথা শোনার পরে আমি গেলাম, এখানে যেয়ে আমি এক সাইডে দাঁড়ালাম, রাস্তার সাইডে মিডিল পয়েন্টে দাঁড়ালাম। দাঁড়িয়ে আমি ওই পরীগুলোকে আমি ডাকছি যে হ্যালো শুনছেন। এভাবে আমি 2-3 বার ডাকার পরে ওরা আমার দিকে ঘুরলো। ঘোরার পরে হঠাৎই সব গায়েব হয়ে গেল, আমি আর দেখতে পাচ্ছি না। তখন আমার ভিতরে একটা অন্যরকম কাজ করছে যে কি করলাম, কি করব, ওরা কি আমাকে ক্ষতি করব, কি ওরা কি আমার কাছে আসবে। এই ভেবে করার পরে আমি ওখানে কিছুক্ষণ দাঁড়ানোর পরে দেখলাম চতুর্দিক থেকে এসে আমাকে ঘিরে ফেললো। ঘিরে ফেলে তারা রাগান্বিত হয়ে আমাকে এক পর্যায়ে তারা আক্রমণ করবে এরকম। হঠাৎ ওদের সাথে যে মাঝখানে যে মেয়েটা ছিল, যে পরীটা, ও পরীটা বলছে এই দাঁড়া থাম। বলার পরে পরীরা সব ক্ষান্ত হলো, সবাই দাঁড়ায় থাকলো, আর মেয়েটা আস্তে আস্তে আমার কাছে আসলো। পরী মেয়েটা আসার পরে আমাকে জিজ্ঞাসা করলো তুমি কে, এত রাতে তুমি এখানে কি করতে আসছো। আমি তখন ভীতু কণ্ঠে বললাম দেখুন আমি এখানে আসছিলাম যে আমি ছোটবেলা থেকে শুনছি যে এই দিঘিতে নাকি পরী আসে। তা আমার ছোটবেলা থেকে ইচ্ছা যে আমি পরী দেখব, এই জন্যে আমি আসছিলাম। আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, বা খারাপ উদ্দেশ্য নেই, আমি খারাপ উদ্দেশ্য নিয়ে আমি এখানে আসি নাই। এ কথা বলার পরে পরী মেয়েটি বললো ও আচ্ছা ঠিক আছে, তোমার ছোটবেলার থেকে ইচ্ছা পরী দেখবা তাই এখানে আসছো, তা দেখছো আমাদের। হ্যাঁ জি আপনাদের দেখছি, আপনারা অনেক সুন্দর, বিশেষ করে আপনি অনেক সুন্দর। আমি আপনাকে দেখে চোখ ফেরাতে পারিনি, এরকম অবস্থা। বলার পরে মেয়েটি বলল তাই নাকি। মেয়েটি তখন বলল যে আমরা এরকমই, আমরা পরীরা এরকম সুন্দরী হই। তারপরে আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি যদি কিছু মনে না করেন আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব। তখন পরী মেয়েটি বলল যে হ্যাঁ বলো। দেখুন আমি তো আসছি আপনাকে দেখতে, আমার ছোটবেলার থেকে স্বপ্ন ছিল। তা আজকের আসলেই আমার দাদি বা দাদাদের কাছ থেকে শুনতাম যে এই দিঘিতে নাকি পূর্ণিমা রাতে পরীরা আসে। তা আসলেই বাস্তব, আমার সাথে যদি এই ঘটনাটা না ঘটতো বা আমি না দেখতাম তাহলে হয়তো আমার জীবনে অজানায় থেকে যেত। তা আজকে যখন দেখছি আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছি। এই কথা বলার পরে মেয়েটির কাছে আমি জিজ্ঞাসা করলাম যে আপনার নাম কি, নামটা বলবেন। তখন পরী মেয়েটা বলল হ্যাঁ নাম বলা যায়, কেন নাই, নাম তো অবশ্যই আছে আমার নাম হলো লিজা। তখন আমি বললাম যে আপনার নামটা অনেক সুন্দর, লিজা নামটা অনেক সুন্দর, আর আপনার যেরকম
চেহারা, আপনার নামটা অনেক সেরকম, নামের সাথে আপনার চেহারাটা অনেক মিল। হ্যাঁ, এই নামটা আমার বাবা রাখছে, আমি পরীর রাজ্যের রাজার মেয়ে। তখন আমি বললাম, ও আচ্ছা, ঠিক আছে, তাই নাকি? বলার পরে আমি তাকে বললাম যে দেখুন, আমি অনেকটা ভয় পেয়েছি যে আপনার সাথে যে আপনার এই বান্ধবীরা আছে, ওরা আমাকে আক্রমণ করার চেষ্টা করছে। আপনি অনেক ভালো, আপনি ওদেরকে থামতে বলায় ওরা অনেকে থেমে গেছে। তখন পরিমেয়টা বলল, হ্যাঁ, ওরা আমার বাবার দাসী। আমি যখন এখানে প্রতি পূর্ণিমা রাতে আমি এখানে আসি, আমার অনেক ভালো লাগে। আমাদের পরিরাজ্য থেকে তো সবসময় আমরা আসতে পারি না। আমার বাবাকে অনেক রাজি করাই আমি প্রতি পূর্ণিমা রাতে আমি এখানে আসি তোমাদের এই পৃথিবীতে। আমার এই দিঘিটা অনেক ভালো লাগে। আমি আমার বাবা কিংবা আমার মাদের কাছে আমি শুনছি যে আমার বাবাও এখানে আসতো, আমার মাও আসতো, হ্যাঁ, প্রতি পূর্ণিমা রাতে তারা আসতো, কিন্তু এখন আর তারা আসে না। আমি তাদের কাছে গল্প শুনে শুনে যে মানুষের দুনিয়ার পৃথিবীটা অনেক সুন্দর, তাই আমি মনে করো একদিন আসছিলাম। আসার পর থেকে আমার অনেক ভালো লাগে। তারপর থেকে আমি এখানে প্রতি পূর্ণিমায় আসি। তা আজ যেহেতু আজকে যখন আসলাম, একটা নতুন দিনের সাক্ষী যে আজকে মানুষের দিনে এক মানুষের সাথে আমার দেখা। আসলে বিশেষ করে আমিও অনেক সুন্দর, অনেক মেয়েরা আমার পিছনে ঘোরে, কিন্তু আমি কখনো এসব প্রেম ভালোবাসার ভিতরে কখনো জড়াই নাই। আজ যেন কেন মনে হচ্ছে যে আমার জীবনে যদি এরকম একটা মেয়ে আসতো, তা আমার জীবনটা ধন্য হয়ে যেত। তারপর আমি মেয়েটার সাথে অনেকক্ষণ গল্প করলাম, তার সম্পর্কে বৃত্তান্ত সব কিছু জানলাম। জানার পরে মেয়েটি বলল, দেখো, তোমার ভাগ্য ভালো যে আজ এখানে আমি আসছি। যদি আমি না আসে, যদি অন্য মনে করো যে রাক্ষস যারা খারাপ, তারাও এখানে আসে, কিন্তু আজকে ওরা আসবে পরে। আমরা ঠিক 12টার দিকে আমি আসি এখানে, কিন্তু ওরা আসে রাত 1টা 2টার সময় ওরা আসে আমরা চলে যাওয়ার পরে। তা তোমার ভাগ্যটা ভালো যে তুমি এই সময়টায় আসছো। যদি তুমি ওই সময়টায় আসতে রাত 1টা 2টার দিকে, তাহলে হয়তো ওরা তোমাকে ক্ষতি করতো। তুমি যখন তাদেরকে ডাকতে না, তখন অবশ্যই তোমাকে তারা ক্ষতি করতো। তা আর কখনো তুমি আসবা না এখানে। তোমাকে আমি আজকে বললাম তুমি কখনো এখানে আসবা না, কারণ দেখা যাচ্ছে যেহেতু আমি এখানে আসছি বলে মনে করো তোমার ভাগ্যটা ভালো, তোমার কিছু ক্ষতি করলাম না। কিন্তু আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো, অবশ্যই তোমাকে এখানে মেরে ফেলতো। তা তুমি এই ভুলটা আর কখনো করবা না, এই সাহসটা আর কখনোই দেখাবা না যে তুমি এখানে আসবা না। তারপরে আমি অনেকটা মন খারাপ হয়ে গেল। যাওয়ার পরে বললাম যে দেখুন, আমি তো আপনাকে দেখে আমার অনেক ভালো লাগছে। তো আমি মাঝে মাঝে আপনি এখানে আসবেন, আমি আপনার সাথে দেখা করতে আসব। আপনি বলুন কখন আসবেন, আমি সেই সময় আসব। তখন পরিমেয়টা বলল যে না, আমি এখানে আমি আসি না। আমি মাঝে সাঝে এই যে পূর্ণিমা রাতেই মনে করো আমি আসি, তাছাড়া আমি অন্য কোনো দিনে এখানে আসি না। তুমি এখানে আসো না, কারণ এখানে প্রতিদিন বিভিন্ন খারাপ জিন, খারাপ যারা আছে তারা এখানে আসে। তুমি আসো না। হয়তো তুমি দেখা যাচ্ছে যে আমার সাথে দেখা করার এতে তুমি এখানে আসার পরে দেখা যাচ্ছে তারা তোমাকে হয়তো ক্ষতি করতে পারে, এমনকি তোমার মেরেও ফেলতে পারে। তা তুমি এই ভুলটা করো না, তুমি আসো না। তারপরে আমি অনেক অনুরোধ বিনিরোধ করলাম। করার পরে মেয়েটা বলল, আচ্ছা ঠিক আছে, আমি যদি কখনো আসি তে আমি তোমাকে জানাবো। তখন আমি বললাম যে আপনি আমাকে কিভাবে জানাবেন? আমি তো আপনি কখন আসবেন কিভাবে না। আচ্ছা ঠিক আছে, আমি সামনের সপ্তাহে ঠিক রাত 11টার দিকে আমি তোমার সাথে দেখা করব।
আমি আসবো এখানে, তুমি সামনের সপ্তাহে শনিবার তুমি এখানে আসবে রাত 11টার সময়। ভুলেও কিন্তু রাত গভীরে আসবা না, আমি তোমার বলে দিলাম, রাত 11টার পরে কিন্তু আসবা না। আসলে কিন্তু অন্যরা থাকবে, অন্যরা কিন্তু তোমাকে ক্ষতি করবে, এমনকি তোমার মেরেও ফেলতে পারে। যাক, অনেকটা আশাহত হলাম যে না, মেয়েটিকে অনেক অনুরোধ করার পরে মেয়েটি হয়তো রাজি হয়েছে। এই বলে আমি তাদেরকে ধন্যবাদ দিয়ে ওখান থেকে চলে আসলাম। বাড়ি আসার পরে আমার মন মানে না যে সামনের সপ্তাহে শনিবার কখন আসবে। রাতে তো ঘুম আসে না, সব সময় ওই মেয়েটির চিন্তা, ওই পরীটার চিন্তা, ওই পরীটার কল্পনা আমি মগ্ন থাকি। কি করব কিছুই বুঝতে পারতেছি না। হঠাৎ আমি আমার বন্ধুর সাথে দেখা হলো। দেখা হওয়ার পরে আমার বন্ধুকে সব ঘটনা বললাম। আমার বন্ধু বলল, হ্যাঁ তুই মিথ্যা কথা বলছিস, তুই এত রাত্রি ওখানে গেছিস, আমি বিশ্বাস করি না। তা আমি তখন বললাম যে হ্যাঁ দোস্ত ঠিক, আমি ওখানে গিয়েছিলাম এবং একটা মেয়ের সাথে আমার দেখা। মেয়েটা এত সুন্দর, আমার লাইফে এরকম মেয়ে আমি কখনো দেখি নাই। তুই দোস্ত বললে বিশ্বাস করবি না, মেয়েটি যে একটা পোশাক পরা, তার পোশাকে যে আলোর ঝমকানি, আর মেয়েটি আলোর ন্যায় এত সুন্দর ফর্সা, আমার লাইফে কখনো এরকম মেয়ে আমি দেখি নাই দোস্ত। আসলে আমি ওর প্রেমে পড়ে গেছি। তখন আমার বন্ধু বলল, হেস পাগল, তুই কি বলছিস? এসবগুলো কি হয়? পরীর সাথে কি মানুষের প্রেম হয়? তারা হলো জিন, আমরা হলাম ইনসান, তারা এক জাতি, আমরা এক জাতি, জীবনে কখনো সম্ভব না। আর এগুলোর ভিতরে যে তুই দোস্ত যাস না, এগুলো কিন্তু ওরা অনেক মায়া জল সৃষ্টি করে, অনেক করে ছলনা করে কিন্তু ওরা নিজে মেরে ফেলায়। অনেক আমরা ছোটবেলা থেকে শুনছি যে জিনেরা মানুষের উঠিয়ে নিয়ে যায়, পরীরা উঠিয়ে নিয়ে যায়, নিয়ে মেরে ফেলে। তা তুই দোস্ত ওদের ফাঁদে পা দিস না। তখন আমি বললাম যে দোস্ত না, মেয়েটা ওরকম না, মেয়েটা অনেক ভালো। কারণ আমি ওখানে যখন গেলাম, তখন যাওয়ার পরে আমি যখন ওদেরকে অনেক দূর থেকে যখন দেখতে পেলাম, আমি তখন ওদেরকে ডাক দিলাম। ডাক দেওয়ার পরে ওর অনেক বান্ধবীরা ছিল। তখন আমার চতুর্দিক থেকে ওরা ঘিরে ফেললো এবং এমনকি আমাকে আক্রমণ করার চেষ্টা করলো। তখন এই মেয়েটি বাধা দিল, দেওয়ার পরে মেয়েটি আর কেউ আমাকে করে নেয়, ক্ষতি করে নেয়। তা আসলে দোস্ত মেয়েটা অনেক ভালো। তখন আমার বন্ধু বলল, যা তোর যা ভালো লাগে তুই তাই করিস, আমি এর ভিতরে নেই বন্ধু, তুই আমাকে জড়াস না। তা আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, তোর এর ভিতরে জড়ানোর দরকার নাই, আমি এটা দেখতেছি যে কি করা যায়। এই কথা বলার পরে আমি অপেক্ষায় থাকলাম যে শনিবার কবে আসবে। আসলে আসার পরে অবশেষে শনিবার আসলো। আসার পরে আমি আর থাকতে পারতেছি না। দিনে সারা দিন যেখানে যাই আমার আর কিছু ভালো লাগতেছে না, শুধু মনে হচ্ছে যে কখন রাত 11টা বাজবে, আমি ওই মেয়েটার সাথে দেখা করব, লিজার সাথে দেখা করব। এই কথা বলার পরে আস্তে আস্তে সেই সময়টা আমার দিকে ঘনিয়ে আসলো। রাত 11টা বাজলো। বাজার পরে আমি চলে গেলাম ওখানে যাওয়ার পরে ঠিক আমি ওখানে যাওয়ার 11টা বাজার 10 মিনিট আগে ওখানে গিয়ে হাজির হয়েছি। হওয়ার পরে আমি কারো দেখতে পাচ্ছি না। আমি অনেকক্ষণ দাঁড়ানোর পরে রাত যখন 11টাও বেজে গেল, তখনও আমি তার উপস্থিতি টের পাচ্ছি না। তখন টের না পাওয়ার পরে আমি অনেকটা আশাহত হওয়ার সম্মুখীন যে না, মেয়েটি কি আমার সাথে মিথ্যা কথা বললো, সে কি আসবে না। এই কথা বলে আমি মন খারাপ করে ওখানে দাঁড়ায় থাকলাম। ঠিক যখন রাত 11:10 বাজে, তখন দেখলাম যে ওই আকাশ থেকে যেন কি একটা আসছে। আসার পরে সুন্দর একটা আলো ঝমকানি আসে, আমার সামনে এসে দৃশ্যমান হওয়ার পরে তখন বলল যে তুমি কি এখানে অনেকক্ষণ আসছো?
তখন আমি বললাম যে হ্যাঁ, আমি এখানে আসছি এখন থেকে 10-15-20 মিনিট হইব, আমি এখানে এসে তোমার জন্য অপেক্ষা করছি। তা তখন মেয়েটি বললো আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি আসলে আমি তো মনে করো আসতে পারি না, আমার আব্বু মনে করো অনেক করা, আমার আব্বু মনে করো মানুষের দুনিয়ায় আমার আসতে দেয় না, কারণ মানুষের দুনিয়ায় আসলে মানুষেরা অনেক ক্ষতি করে, মানুষেরা পরিদের আটকায় ফেলে, এই জন্য আমি আসি না। তা আমার আব্বু এক রাজদরবারে এক রাজদরবার কাজে গিয়েছিল, যাওয়ার পরে আমি চুরি করে এখানে আসছি। কেউ জানে না, আমি সবার চোখ ফাঁকি দিয়ে এখানে তোমার সাথে দেখা করতে আসছি। যেহেতু আমি তোমাকে কথা দিয়েছিলাম যে আমি অমুক দিন তোমার সাথে দেখা করব, অবশ্যই তো আমার কথাটা রাখা দরকার। এই জন্যই আমি সেই তোমার কথা রাখার জন্য, কথা দেওয়ার জন্য আমি আজকে এখানে আসছি। তা তুমি আর কখনো আমার সাথে এভাবে দেখা করার জন্য আর বায়না ধরবা না। তখন আমি অনেকটা মন খারাপ হলো যে আজই কি শেষ দেখা, যে আর কখনো দেখা হবে না। এই কথা বলার পরে আমি ওকে বললাম যে দেখো, আমি তোমাকে একটা কথা বলবো, তুমি যদি কিছু মনে না করো। আসলে আমি আমার স্কুল জীবনে, আমার কলেজ জীবনে আমি অনেক মেয়ে দেখছি, আমার অনেক বান্ধবীরা আছে, তাদের সাথে আমি কখনো আমার এভাবে সম্পর্ক বা ভালোবাসা এগুলো আমি হয় নাই, বা আমি এগুলো জড়াইনি। তো আমি যখন তোমাকে প্রথম দেখলাম, তখন আমার জীবনে যেন একটা অন্যরকম কিছু একটা ফিল করলাম। তা তুমি কিছু মনে করো না, যে আসলে এটা হওয়া স্বাভাবিক, কারণ জীবনে যদি কেউ কোনো পুরুষ তার চাহিদার চাইতেও, বা তার একটা মনে করো মানুষের একটা চাওয়া থাকে, চাওয়ার চাইতেও যদি বেশি কিছু মনে করো দেখে না, তার ভিতরে তার জন্য মানুষ আকৃষ্ট হয়ে যায়। তা আমার 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 বিষয়টা এরকম, যে আমি আমার লাইফের সর্বশ্রেষ্ঠ সুন্দরী আর সর্বশ্রেষ্ঠ মহিমা আমি তোমাকেই দেখলাম। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তোমাকে অনেক ভালোবাসি। এখন তুমি কিভাবে নিবে এটা আমি বুঝতে পারতেছি না। এ কথা বলার পরে মেয়েটা কিছু বলল না, নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকলো। তারপরে কিছুক্ষণ পরে মেয়েটি বলল, দেখো, তুমি যে কথাটা বলছো এটা এটা সম্ভব না, কারণ তোমরা হলো মানুষ, আমরা হলাম জিন, আদম আর জিন, হ্যাঁ, জিন আর ইনসান। মানুষ এই জিন এবং ইনসানের ভিতরে কখনো সম্পর্ক হয় না, এটা সম্ভব না। তা তুমি আমাকে ভুলে যাও, এ বিষয়ে কোনো আর সামনে এগিয়েও না, কারণ আর যদি আমার বাবা এটা জানতে পারে তা ঠিক তোমাকে মেরে ফেলবে। তুমি আর কখনো আমার সাথে দেখা করো না, বায়না ধরো না, আমি তোমার সাথে দেখা করতে পারবো না। আর তুমি আমাকে ভুলে যাও, মনে করো যে আমার সাথে তোমার কখনো দেখা হয় নাই। তখন আমি বললাম, আমার অনেকটা মন খারাপ হয়ে গেল। তখন নীরবে আমার দু চোখে জল এসে গেল। আমি নিজেই বুঝতে পারি নাই যে আমার চোখে জল আসছে। তখন মেয়েটা দেখে বলল, হে পাগল, তুমি কাঁদতেছো কেন? তখন আমি বললাম, কই না, আমার চোখে হয়তো কিছু পড়ছে। তখন মেয়েটা বলল যে না দেখো, আমিও বুঝি, আমার ভিতরেও মন আছে, আর আমার ভিতরেও অনুভূতি আছে, তোমাদের যেরকম অনুভূতি আছে আমাদের ভিতরেও আছে। হয়তো আমরা আলাদা, আমরা হলাম জিন আর তোমরা হলো ইনসান, কিন্তু আমাদের অনুভূতি কিন্তু একই আল্লাহ আমাদের সৃষ্টি করছে। তোমরাও যেরকম মুসলমান, আমরাও মুসলমান। তো আমার ভিতরেও মন আছে, তোমাদের ভিতরেও মন আছে। যেরকম তোমরা যেরকম কোনো কিছু পাইলে কষ্ট পাও বা কান্না করো, আমাদের ভিতরেও কিন্তু সেম এগুলো আছে। এ কথা বলার পরে
মেয়েটি আমাকে বলল যে পাগল, এই পাগল, তুমি কান্নাকাটি করো না, এগুলো আসলেই ঠিক না, তুমি এ বিষয়ে কোনো বায়না ধরো না, তুমি বাসায় ফিরে যাও, আর আমার সাথে আর কখনো দেখা করার চেষ্টা করো না। এই বলে মেয়েটি চলে গেল। আমার অনেকটা মন খারাপ হয়ে গেল। আমি কিছুই বুঝতে পারতেছি না যে কি করব কি না করব। না পড়ার পরে আমি মন খারাপ করে বাড়ি ফিরে আসলাম। এসে অনেক কান্না করলাম যে জীবনে আমার লাইফে একটা মেয়েকে ভালোবাসলাম, তাও আমি সেটা তার সাথে আমার সম্পর্কটা হলো না। আমি আল্লাহর কাছে অনেক করছি, আল্লাহ তুমি আমার ওই মেয়েটির সাথে তুমি আমার ভালোবাসার সম্পর্কটা করিয়ে দাও। এই বলে আমি অনেক কান্নাকাটি করছি, কিন্তু আর অনেক দিন, 1 মাস কেটে গেল, ও মেয়েটির সাথে আর আমার আর কখনো দেখা হয় নাই। হঠাৎ একদিন আমি সিদ্ধান্ত নিলাম, ওই পূর্ণিমা রাতে, আবার যখন পূর্ণিমা আসলো, আসার পরে আমি সিদ্ধান্ত নিলাম যে আজ ওর সাথে আমি দেখা করব, আজ ওর সাথে আমি দেখা করবই, যা আছে আমার কপালে। এ কথা বলার পরে আমি সিদ্ধান্ত নিয়ে আমি ঠিক রাত যখন 11:30 বাজে, তখন আমি রওনা হলাম যে দিঘিতে। যেতে যেতে দেখা যাচ্ছে যে 20 মিনিট লাগবো, তখন দেখা যাচ্ছে রাত 12টা বাজবো। প্রথম যখন দেখা হয়েছিল রাত 12টার দিকে, আমার আশা ছিল যে ও আসবেই। ওর ভিতরে যে আমি একটা মায়া দেখছিলাম, যে আমার প্রতি ওর ভিতরে একটা ভালোবাসা আমি লক্ষ্য করছি, কিন্তু আমি তাকে বুঝতে দেই নাই যে ও আমাকে ভালোবাসে বলে আমি তাকে জিজ্ঞাসা করবো, এটা আমি বুঝতে দেই নাই। কিন্তু আমি বুঝতে পারছি যে ও আমাকে ভালোবাসে, ও আসবেই, আর ও অপেক্ষা করবে যে আমি হয়তো ওর সাথে এই দিন দেখা করব। এই কথা করার পরে আমি মনে মনে ভাবার পরে আমি যাওয়ার রাত 11টা যখন বাজে, 11:40 যখন বাজে, আমি তখন যাওয়ার পরে ওখানে দেখি ওই প্রথম দিনের মতন ওর বান্ধবীদের সাথে ও ওখানে আছে। আমি ওখানে যে দাঁড়ানোর পরে খানিকক্ষণ পরে ও আমার দিকে লক্ষ্য করে দেখে আমি আসছি। আসার সাথে সাথে ও আমাকে দেখে সঙ্গে সঙ্গে মনে করো আমার কাছে চলে আসলো। আসার পরে আমাকে বলল, হে তুমি কি পাগল নাকি? তোমাকে এতবার বারণ করার সত্ত্বেও তুমি আজ এখানে আসছো? তখন আমি পুরি মেয়েটিকে বললাম যে দেখো, আমি তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি, আমার পক্ষে তোমাকে ভুলে যাওয়া সম্ভব না। তা প্লিজ আমি তোমাকে অনুরোধ করছি যে তুমি আমাকে আমার এই ভালোবাসা থেকে বঞ্চিত করো না। এই কথা বলার পরে মেয়েটি কিচ্ছু বলল না, চুপ করে দাঁড়িয়ে আছে। তারপরে আমি তখন তাকে বললাম যে তুমি কিছুটা একটা বলো নাকি, আমি যদি তোমাকে না পাই তো সত্যি সত্যি আমি বাঁচবো না, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আর তুমি জানো না, এই যে এই এতদিন তোমার সাথে আমার দেখা হয় নাই, যে আমি কি পরিমাণে কষ্ট পেয়েছি জানো? তখন মেয়েটি বলল, আমি জানি। তখন আমি বললাম, হ্যাঁ তুমি জানো মানে কিভাবে জানো? আসলে দেখো, তোমাকে একটা সত্যি কথা বলি, আমি যখন তোমার প্রথম যেদিন আমি তোমাকে দেখলাম, তো সত্যি আমি প্রথম দেখায় আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। কিন্তু আমার বাবা অনেক শক্তিশালী, বা আমার বাবা অনেক মনে করো রাজা, এক রাজ্যের রাজা। আমার বাবা খুবই রাগী মানুষ, যদি আমাদের সম্পর্কর কথা জানতে পারে তা তোমাকে মেরে ফেলবে। এই ভয়ে আমি তোমাকে কিছু বলতে পারি নাই। তা দেখো, তুমি কিছু মনে করো না, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। ওই দিন যখন তুমি আমার সামনে কান্না করছো না, তখন দেখে আমি অনেক কষ্ট পাইছি, কিন্তু আমি তোমাকে বুঝতে দেইনি। তারপরে আমি ওখান থেকে চলে গেলাম, আমি আর তোমার সাথে কখনো দেখা করিনি।
কিন্তু আমি প্রতিনিয়ত আমি মাঝে মাঝে আমি আসতাম তোমার বাসায়। তুমি যখন রাতে শুয়ে থাকতে, আমার কথা ভাবতে, আমি সবই জানি। আমি আসতাম, কিন্তু আমি তোমার সামনে কখনো দেখা দেই নাই। কারণ দেখা দিলে যদি আমি তোমার আমার ভিতরে যদি একটা সম্পর্ক হয়ে যায়, যদি আমার বাবা জানতে পারে, তাহলে আহ, তোমাকে মেরে ফেলবে। এই ভয়ে আমি আর কিছু বলি নাই। তা তুমি এত বারণ করার সত্ত্বেও যখন আমি তোমাকে পারলাম না, তা তোমাকে না ভালোবেসে আমি থাকতে পারলাম না। আমি জানি তুমি আজ এখানে আসবে, কারণ গত রাতে যখন তুমি এইসব নিয়ে ভাবছিলে না, তখন আমি তোমার বাসায় গিয়েছিলাম। আমি তখন অদৃশ্য ছিলাম, তোমার ঘরে গিয়েছি, তোমার পাশেই বসেছিলাম, কিন্তু তুমি আমাকে দেখতে পাওনি। তুমি ভাবছিলে যে আমি কাল পূর্ণিমা রাত আমি তুমি আমার সাথে দেখা করবে, এই ভেবে তুমি মনে করো করছিলে। কিন্তু আমি জানি, তাই আমি কিন্তু আজকের কিন্তু আমার আসার কথা ছিল না, আমি কিন্তু আসতাম না। আমার বাবা অনেক বকাঝকা করছে আমারে, যে এখানে এই পৃথিবীতে, মানুষের পৃথিবীতে আমার আর আসতে দিবে না। এতে আমি তারপরে আমি আমার বাবাকে অনেক অনুরোধ করে বলছি যে বাবা, আমি তো প্রতিবারই যাই, এই সময় আমার খুবই ভালো লাগে, তা তুমি আমার এই ভালো লাগা থেকে তুমি আমাকে বঞ্চিত করো না। অনেক বোঝানোর পরে, আমার বান্ধবীরা আমার বাবাকে বোঝানোর পরে আমার বাবা রাজি হওয়ার পরে আমি আসলাম। তা আমি আসলেই আমি তোমার জন্য এখানে আসছি, আমি জানি তুমি এখানে আসবে, এই জন্য আমি আসছি। তো এই কথা বলার পরে যখন ওর মুখ থেকে আমি ভালোবাসার কথাটা যখন শুনলাম, তখন আমার মনে হলো যে আমি আর এই পৃথিবীতে নেই, যে আমার জীবনে যে স্বপ্নটা পূরণ হবে আমি কখনো ভাবতে পারি নাই। আমি আবেগে মেয়েটিকে জড়ায় ধরলাম। জড়ায় ধরার পরে মেয়েটি বলে, এই পাগল, তুমি কি করছো? তখন আমি তাকে বললাম যে দেখো, আমাকে তুমি এই অনুভূতি থেকে বঞ্চিত করো না। বলার পরে মেয়েটি আর কিছু বলল না। তখন মেয়েটি লিজা আমাকেও জড়িয়ে ধরলো। ধরার পরে আমাদের ভিতরে একটা সম্পর্ক এবার সৃষ্টি হলো। এভাবে আস্তে আস্তে আমাদের সাথে আমি প্রতিদিন আমার সাথে মেয়েটি দেখা করতো। হঠাৎ একদিন ওর বাবা, হ্যাঁ আর কি, যে রাজা, পরিরাজ্যের যে রাজা, উনি জানতে পারলো যে মানুষের দুনিয়ায় এক ছেলের সাথে তার মেয়ের সম্পর্ক। তারপরে তার বাবা এক পর্যায়ে তাকে আর এই পৃথিবীতে আসতে দেবে না, এরকম। তখন 1 সপ্তাহ ধরে আর আমার ওই পরীটার সাথে আর দেখা হয় নাই। 1 সপ্তাহ কেটে যায়, 2 সপ্তাহ কেটে যায়, আর ওই মেয়েটার সাথে আমার দেখা হয় না। তখন আমি অনেকটা হতাশাগ্রস্ত হয়ে গেলাম যে আমি কি করব, কোথায় যাব, কোথায় গেলে আমি ওই মেয়েটিকে পাবো, ওর সাথে দেখা করতে পারবো। আমার তো যাওয়া সম্ভব না, ওদের এই দুনিয়ায় তো আমার যাওয়া সম্ভব না। ওরা যদি আমাকে নিয়ে যায় তাহলে আমি যেতে পারবো, তাছাড়া তো আমি যেতে পারবো না। এভাবেই 1 মাস, 2 মাস, 3 মাস কেটে গেল, আর মেয়েটার সাথে দেখা হয় না। আমি এতে অনেক হতাশাগ্রস্ত, আমি এক প্রকার পাগল হয়ে যাব, এরকম আর কি অবস্থা। তারপরে ঠিক 6 মাস পরে আমি প্রতি পূর্ণিমা রাতে আমি ওই আর কি ওখানে যেতাম, কিন্তু আর তার সাথে দেখা হতো না। কিন্তু ও আমাকে বলছিল যে রাত 12টার পরে 1টা যখন বাজবে তুমি এখানে থাকবা না, কারণ এখানে খারাপ জিনেরা এখানে আসে। তা আমি প্রতি পূর্ণিমা রাতে ওই জায়গায় যেতাম, যে রাত 12টা, 12:30 বাজলে আমি আবার ওখান থেকে চলে আসতাম, কারণ ওর সাথে দেখা হলে রাত 12টার মধ্যে আমার দেখা হবে, তার উপরে আর দেখা হবে না, ও আমার বলছিল। তা আমি ওই যাই আসি, এভাবে 6 মাস কেটে গেল, আর আসে না। হঠাৎ একদিন
ওই পরি মেয়েটা আমি রাত ঘুমাই আসছি, তখন রাত আনুমানিক 2টা বাজে। তখন হঠাৎ ওই মেয়েটা এসে হাজির। আমি তখন ঘুমাইছিলাম, থাকার পরে মেয়েটি আমার পাশে এসে বসে আমাকে ডাকলো। তখন আমি আর কি থড়বড় করে উঠলাম যে কে। তারপরে উঠে দেখি যে লিজা বসে আছে। আমি দেখে এক পর্যায়ে আমি তাকে দেখে জড়াই ধরলাম। এক পর্যায়ে আমি কান্না করে ফেললাম। কান্না করার ফলে পরে লিজাও অনেকটা কান্নাকাটি করলো। করার পরে আমাকে বলল, আমি বললাম যে তুমি এতদিন কোথায় ছিলে, তোমার সাথে আমার দেখা হয় নাই। আমি জানো, আমি আর কিছুদিন গেলে আমি সত্যি পাগল হয়ে যেতাম তোমারে না পেয়ে। তখন পরি মেয়েটা আমাকে বলল, দেখো আমার বাবা আমাকে আটকে রাখছিল, আমার বাবা মনে করো আর তোমাদের এখানে আসতে দেবে না, তোমার সাথে সম্পর্ক জানতে পেরেছে। তা তুমি আমি এরপরে আসতে পারবো কিনা বলতে পারতেছি না, হয়তো আসতে আমার দিব না। আজকে আমি অনেকটা, আমার বাবা একটা রাজ্যের কাজে বা বাইরে যাওয়ার পরে আমি আমার মাকে অনেক অনুরোধ করে আমি মনে করি এখানে আসছি। তা তুমি কষ্ট পেও না, আমি তোমারই আছি, সারা জীবন তোমারই থাকবো। আমি যদি তোমাকে না পাই, তা আমি দ্বিতীয়ত আর জীবনে কখনো কাউকে আমি গ্রহণ করব না, মেয়েটি বলল। বলার পরে মেয়েটির সাথে অনেক করলাম আমাদের করুণ কাহিনী। এভাবে মেয়েটা অনেকক্ষণ থাকলো আমার সাথে। থাকার পরে ভোর 5টা যখন বাজে, তখন পরি মেয়েটা চলে গেল। চলে যাওয়ার পরে আর বেশ খানিক দিন আর আসে না। না আসার পরে আমি অনেকটা হতাশাগ্রস্ত যে কি হচ্ছে আমার সাথে, এগুলো আমি এত কষ্ট পাচ্ছি, এগুলো তো আমার জীবনে, আমি তো ওকে না পেলে তো আমি বাঁচবো না। এক পর্যায়ে এরা মনে হচ্ছে যে আমি আমার নিজেকেই শেষ করে দিই। কিন্তু না, আমি ওর জন্যই অপেক্ষা করব। আমি যতদিন পর্যন্ত ওকে না পাবো, আমি ততদিন পর্যন্ত অপেক্ষা করবো। আমার জীবনে আমি আর কাউকে, কোনো মেয়েকে আমি ভালোবাসবো না, বিয়েও করব না। আস্তে এভাবেই কাটতে থাকলো দিন। আমার বাড়ি থেকে অনেক চাপ সৃষ্টি করে আমাকে বিয়ে দেওয়ার জন্য। আমি আমার বাবা মাকে বলছি যে আমি এখন বিয়ে করব না। তখন আমি আমার বাবা মায়ের একমাত্র ছেলে। তখন আমার বাবা মা বলে যে কেন তুই বিয়ে করবি না, কি সমস্যা, তুই কি কোনো মেয়েকে ভালোবাসিস? তখন আমি বললাম যে আমি জানি না, তবু আমি এখন বিয়ে করব না। কথা বলার পরে মা অনেকটা আমার সাথে রাগারাগি করে। বাবাও মায়ের সাথে রাগারাগি করে যে তোমার ছেলে অনেক বড় হয়ে গেছে, এখনো তো বিয়ে করতেছে না, কি সমস্যা, ওকে আমাদের তো বলবে। কথা বলার পরে আমি অনেকটা রাগারাগি করে আমি এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বাইর করে দেই যে কি করব, আমি ওকে একজনেরই ভালোবাসি। আর কথা তো আমি বলতেও পারছি না আমার বাবা আমাকে কিংবা মাকে। কথা বললে তো ওরা আমার একটা অন্যরকম একটা তালবাহানা সৃষ্টি করবে, বা তারা অন্যরকম ভাবে নিব, তারা বিশ্বাস করব না। কিন্তু আসলে তো এটা বাস্তব যে আমার ওই মেয়েটার সাথে সম্পর্ক। তারপরে আমি এভাবেই আমার জীবনটা কাটতে থাকে। কি করব কিছুই ভাবতে পারি না, এভাবে যাই। প্রিয় দর্শক, আজ এই গল্পটা অনেক দীর্ঘ, বা অনেক করুণ কাহিনী, বা অনেক রোমান্টিকও আছে, করুণও আছে। তা এই গল্পটা অনেক দীর্ঘ হবে। তা আজকের আপনাদের সামনে প্রথম পার্ট আপনাদের সাথে শেয়ার করলাম। দ্বিতীয় পার্ট আপনাদের সামনে নিয়ে আসব। আপনারা যদি এই গল্পটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন। এই দ্বিতীয় পার্ট যদি আপনারা আগ্রহ হন, তাহলে আমি এর দ্বিতীয় পার্ট আপনাদের সামনে অবশ্যই নিয়ে আসব। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দ্য স্টার মেগা বক্স আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।